এই শহীদ পরিবারগুলোর কি অবস্থা রাষ্ট্র খোঁজ নেয়নি। আর শহীদ পরিবারকে একটি চিঠি লিখেছিলেন, স্বামী মারা গেলে স্ত্রীকে, বাবা মারা গেলে সন্তানকে। এই জায়গাটি আসলে সুভাষ সিংহ রায় বললেন কিংবা যে প্রেক্ষাপটটি তিনি তুলে ধরলেন, কিন্তু বর্তমান বাস্তবতায় আসলে আমরা যে জায়গাটিতে আছি কিংবা শিক্ষার্থীরা নিজেদেরকে তারা যেই দাবি করছেন আসলে মেধাবী যারা আছেন তাদেরকে আসলে সবচেয়ে বেশি সুযোগ দিতে হবে এবং বৈষম্যমূলক যেই কোটার ব্যবস্থা সেটি বাদ দিতে হবে, দুটো মিলিয়ে আসলে কোনো না কোনো জায়গায় সাংঘর্ষিক কিনা, আমাদের বাস্তবতা আসলে কি বলছে? ধন্যবাদ। বন্ধু সুভাষ সিংহ রায় বেশ মেধার একটা তাত্ত্বিক ব্যাখ্যা দিলেন। আমি তার ব্যাখ্যার সাথে দ্বিমত করছি না, কারণ পৃথিবীতে যারা ফার্স্ট বয় হয় তারাই যে পৃথিবীতে সবচেয়ে বেশি অবদান রাখে তা নয়। পৃথিবী বা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন, অমর্ত্য সেনের বইটি আমিও পড়েছি। বিষয়টি হচ্ছে সরকারের নীতি পরিকল্পনার কিন্তু একটা স্থিরতা থাকা দরকার, একটা কি বলে পরম্পরা থাকা দরকার। যদি সেটা বিচ্যুত হয়, যদি সেটা যখন যেটা সুবিধার সেটি যদি করা হয়, তখন এই সমস্যাটি তৈরি হয়। হ্যাঁ, প্রথমে জেলা কোটা ছিল, 80% কোটা ছিল। পরবর্তীকালে অনেকগুলো দেখা দিল যে জেলা কোটার প্রয়োজন নেই। আর যেটি হচ্ছে 56% পর্যন্ত যে আসলো, এবং যে আন্দোলনটা ছিল 2018-এর আন্দোলনটা ছিল কোটা সংস্কারের। চিন্তা করুন, আচ্ছা কোটা নিয়ে আমরা এত কথা বলছি যে কোটা, মেধা ইত্যাদি ইত্যাদি, কোটা সংস্কারের সেখানে কিন্তু সরকার কি করলেন? সরকার সমস্ত কোটা বাতিল করলেন। যারা বাতিল চাননি তাদের কোটা বাতিল করে দিলেন। তারা বলছিলেন একটা সংস্কার হোক, মানে যেটা একটা যৌক্তিক হোক, সেটি তারা 10 বলেছিলেন। মন্ত্রীদের সাথে আলোচনায় তারা আরও যদি 15-20 পর্যন্ত যেতে রাজি ছিলেন। কিন্তু সরকার, প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন জাতীয় সংসদে যে কোটা থাকবে না, এবং পরিপত্র জারি হয়ে গেল। বিষয়টি হচ্ছে আবার মুক্তিযুদ্ধের যে প্রসঙ্গ, সুভাষ সিংহ রায় যথার্থই বলেছেন যে মুক্তিযোদ্ধা, এবং এটি ঠিক 85% মুক্তিযোদ্ধা তারা কৃষক এবং শ্রমিকের সন্তান বা শ্রমিক, এবং তারা হয়তো কোনো কিছু পাওয়ার আশায় না, তারা এই চাকরিতে দরখাস্ত করার যোগ্যতাই অর্জন করেনি। এখনও কয়েক বছর আগেও আমরা দেখছি মুক্তিযোদ্ধা রিক্সা চালাচ্ছেন, মুক্তিযোদ্ধা মোটে মজুর, মানে খুবই দিনহীন অবস্থায়। আচ্ছা, আরেকটি বিষয়, আমরা মুক্তিযোদ্ধাদের জন্য কোটা করলাম, আমি তার বিরোধী না, কিন্তু আমরা বলি যে 30 লাখ মানুষ শহীদ হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেছেন। যারা যুদ্ধ করে ফিরে এসেছেন তারা মুক্তিযোদ্ধা হিসাবে নানা ধরনের স্বীকৃতি পেয়েছেন, ভাতা পাচ্ছেন। কিন্তু এই যে 30 লাখ শহীদ পরিবার, তার আপনি যদি ধরুন 1 লাখও না, 10,000 হবে, এর বাইরের এই শহীদ পরিবারগুলোর কি অবস্থা রাষ্ট্র খোঁজ নেয়নি। যদি সুভাষ সিংহ রায়ের কাছে এরকম থাকে যে হ্যাঁ রাষ্ট্র খোঁজ নিয়েছে, প্রতিটি শহীদ পরিবারের জিজ্ঞাসা করেছে, একমাত্র বঙ্গবন্ধু 72 সালে প্রতিটি শহীদ পরিবারকে একটি চিঠি লিখেছিলেন, স্বামী মারা গেলে স্ত্রীকে, বাবা মারা গেলে সন্তানকে, যে আপনার প্রিয়জন দেশের জন্য যে অবদান রেখেছে তার জন্য আমরা কৃতজ্ঞ, এবং 2,000 টাকা তখন সেটি এক ধরনের সম্মানী দিয়েছিলেন। এর বাইরে অনেক শহীদ পরিবারকে কিন্তু জিজ্ঞাসা করা হয়নি আজ পর্যন্ত। এখন মুক্তিযুদ্ধ হচ্ছে কি, যে এই মুক্তিযোদ্ধারাই আবার প্রশাসনে আসছেন, সেটা আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে প্রশাসনে এসে তারা দেখলেন যে এটা একটা করা যায়। সরকারকে এটা তারাই যারা মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা ছিলেন বা পরবর্তীকালে হয়েছেন, পরবর্তীকালে নীতি নির্ধারণে ভূমিকা রেখেছেন, তারা বিভিন্ন সরকারকে বিভিন্ন রকম দিয়েছে। এই যে 56% কোটা হয় কিন্তু এরশাদ আমলে, এর আগে অন্যরকম কোটা ছিল, জেলা কোটাটা। আচ্ছা, এখন 76% এই যে মুক্তিযোদ্ধার কোটার বিরুদ্ধে মেধাকে লাগিয়ে দেওয়া, মেধা বা কোটা, এই বিতর্কটাই উচিত হয় না, বিতর্কের প্রয়োজন নেই। কিভাবে তরুণদের বাংলাদেশে এই মেধা বা কোটা যেটাই করুন, তারপরও যারা যোগ্য তাদের চাকরি নাই তো। এটা সুভাষ সিংহ রায় জানেন যে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থাকতে, যে মানুষ কিভাবে কি বলে হাহাকার করছে চাকরির জন্য, মানে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে। আজকে বিজনেস স্ট্যান্ডার্ড একটি খবর আসছে যে আমি প্রবাসী নামে একটি অ্যাপসে থেকে
মানে পিএইচডিধারী, স্নাতক উত্তর এবং স্নাতকধারী তারা বিদেশে দরখাস্ত করেছে যে তারা ড্রাইভার হতে চায়, শ্রমিক হতে চায়, কুক হতে চায়। মেধাবী কিংবা কোটা আসলে তার থেকেও ছাপিয়ে গেছে, আমরা আসলে নিজেরা কতখানি ভালো আছি, দেশকে নিয়ে ভাববো না। এরপরও এখনকার প্রেক্ষাপটে আসলে যে আন্দোলনটি হচ্ছে, সেই আন্দোলনে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সোহরাব হাসান। সরকারের যারা প্রধানমন্ত্রী সহ যারা যৌক্তিক কথা বলেছেন যে এটা আদালতে গেছে, আদালতেই করবে। এবং প্রথম 2 দিনের ভাষা, নেতাদের ভাষা এবং আজকের ভাষা কিন্তু পার্থক্য অনেকটাই পরিবর্তন, হয়তো আমরা সামনে আরো কোনো পরিবর্তন দেখব। পরিবর্তনে এক ধরনের যে তাদের প্রতি এক ধরনের আহ্বান জানানো হয়েছে। কিন্তু আপনি একটি কথা বলছিলেন যে সরকার আসলে যখন যেটি সুবিধা তখন ঠিক সেই কাজটি করছে, অর্থাৎ তাদের যে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটি, সেই জায়গাটিতে সরকার মানে আওয়ামী লীগ সরকার না, আওয়ামী লীগ সরকার থাকছে, যখন যে সরকারে যারা আসে